প্রায় 17 বছর দেশ শাসন করার পর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং সফল ছাত্র সমাজের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তার অনেক গোপনীয় অত্যাচারের কৌশল বেরিয়ে আসছে। এই আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে, বিশেষ করে যারা তার মত বিরোধ বা রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে যে গোপন কারাগারে রাখা হতো, সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। আজ সেই ভয়ঙ্কর আয়নাঘর বিষয়ে জানবো, আর জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশ সামরিক বাহিনীর কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। এটা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিআইবি এই ভয়ঙ্কর কারাগারটি রক্ষণাবেক্ষণ করতেন। সুইডেন ভিত্তিক একটি স্বাধীন গণমাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে 2022 সালে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকে দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে যাদেরকে গুম করা হয়েছে সে ব্যক্তিদের আয়নাঘরে আটক রেখে লোমহর্ষক নির্যাতন চালানো হয়েছে। অনেকের ধারণা আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিখোঁজ হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন। 2014 থেকে 2019 সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের 340 জন ব্যক্তিকে গুম করা হয়। তাদের মধ্যে 46 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। 66 জন ব্যক্তিকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইনি ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও কারাগারে জেল কাটতেছে। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন, ধারণা করা হয় এসব মানুষের গুম করে রাখা হয়েছে আয়নাঘরে। আয়নাঘরে যারা বন্দিতে গেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশের ও জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম, আসিফ মাহতাব, সাবেক সামরিক জেনারেল ও জামায়াতে ইসলামী নেতা ব্যারিস্টার গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আজম আজিম। আর ফেসবুক লাইভে এসে অনেক ভুক্তভোগীরা এই আয়নাঘর সম্পর্কে সুস্পষ্টভাবে জানিয়েছেন। অমানসিক নির্যাতন করা হতো তথাকথিত এই আয়নাঘরে। ভুক্তভোগীরা জানিয়েছেন যে এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের পিছনে অবস্থিত। 16টি কক্ষ রয়েছে যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। এখানে বহু লোককে দিনের পর দিন বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটক করে রাখা হয়েছে। আয়নাঘরে বন্দীদের একজন বলেন, এখান থেকে বের করে তাদেরকে যদি জেলখানায় প্রেরণ করা হতো তাহলে তারা বেহেশতের সমান সুখ পেত। এই কক্ষগুলো এতটাই ছোট যে এখানে ভালো করে শুতে গেলে পা ভাঁজ করে শুতে হয়। বাথরুম, গোসলখানা আর থাকার জায়গা একসাথেই। এই ছোট্ট ঘরের থেকে তাদেরকে চোখ বেঁধে নিয়ে পা উল্টো করে বেঁধে অমানসিকভাবে পেটানো হতো। এখানে কোনো সূর্যের আলো নেই, যতই চিৎকার করে বাহির থেকে শোনার মতো কোনো ব্যবস্থা নেই। এমন আলেমও এখানে বন্দী ছিল যারা কিনা কোরআন শরীফ কত শতবার যে পড়েছেন তার কোনো হিসাব নেই। কোরআন শরীফের যে অনুবাদ আছে তার খুঁটিনাটি ভুলও তারা ধরতে পেরেছেন। এতটা সময় তাদেরকে এটার ভিতরে অতিবাহিত করতে হয়েছে। আর নির্যাতন তো সাথে আছেই। এখন বুঝেন কি পরিমাণ কষ্টের জীবন ছিল তাদের, আর কি পরিমাণ সময় অতিবাহিত করতে হয়েছে তাদের। এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। সবাইকে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও না। যদি তাদের তথ্য উদ্ঘাটন করতে পারে এবং টর্চারিং ফুলফিল হতো তাহলে অনেককে ছেড়ে দেওয়া হতো, আবার অনেককে এখান থেকে বের করে হত্যা করা হতো।
এখানে বন্দীদের অনেকের প্রার্থনা ছিল এভাবে অত্যাচার না করে ডিরেক্ট মেরে ফেললে হয়তো আরো শান্তি পেতাম। আরো সময় গেলে না জানি কত ধরনের ভয়ঙ্কর রহস্য বেরিয়ে আসবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। স্টে উইথ ভূয়া সাহেব।